ভার্চুয়াল জগতে নৈবেদ্য শুরু করতে চলেছে কাহিনী কথন। শুরুতেই রয়েছে মঞ্জরিতা চক্রবর্তীর ছোট কাহিনী। মঞ্জরিতা চক্রবর্তী, পেশা অধ্যাপনা, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে স্নাতক ও স্নাতকোত্তর পড়াশোনা। পরবর্তীকালে বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উপনিবেশোত্তর দৃষ্টিকোণে শিশু সাহিত্য এই বিষয়ে গবেষণা। পিতা প্রয়াত তপন চক্রবর্তী, যিনি একাধারে শিল্পী, লেখক। মাতা শ্রীমতী মায়া চক্রবর্তী, ইতিহাসের শিক্ষিকা। এনাদের অভিভাবকত্বেই মঞ্জরিতার লেখা শুরু। কবি মঞ্জরিতার প্রথম কাব্যগ্রন্থ খোলা হাওয়া লাগিয়ে প্রাণে। কাহিনীকার মঞ্জরিতার গল্পগ্রন্থ দহনজাত, অন্তঃকথন ইত্যাদি। সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন আমাদের ইউটিউব চ্যানেল নৈবেদ্যা, NAIVEDYA। নৈবেদ্য নিবেদন, ছোট কাহিনী, তপস্যা। কাহিনীকার মঞ্জরিতা চক্রবর্তী। কাহিনী কথন অরূপ। কাহিনী তপস্যা। লাস্ট ট্রেনটা চলে যাওয়ার পর বড় একটা হাই তুলল গোলাপি। এখন অবশ্য তার গায়ের রং তামাটে, তবে একসময় সে গোলাপিই ছিল বটে। প্রায় ৩৫ বছর আগের এক রাতের শেষ ট্রেনে সে এসে নেমেছিল এই প্ল্যাটফর্মে। পরনে ফুলছাপ শাড়ি, মাথায় এলো খোঁপা, সিঁথিতে দগদগে সিঁদুর। এক হাতে একটা পুঁটুলি, আর এক হাতে শক্ত করে ধরা ছিল বংশীর হাত। তার মনের মানুষ, তার দোসর, তার নাগর বংশী। লম্বা পেটা চেহারা, এক মাথা কোঁকড়া চুল, চওড়া কাঁধ। গোলাপির ২৫ বছরের বড় স্বামী যাদবলালের কারাগার থেকে যার সোনালী প্রেমে ভর করে মুক্তি ঘটেছিল গোলাপির। না, তখনও গোলাপি নয়, সে তখনও নয়ন, নয়ন তারা। লাজুক, ভীরু, সংস্কারাচ্ছন্ন ঘরের বউ। তখনও সে বংশীকে ছুঁতে দেয়নি তার শরীর। তখনও তার চোখে একটা নতুন জীবন শুরু করার অপার্থিব স্বপ্ন। নিজের ঘর, নিজের মানুষ, নিজেদের সন্তান। গোয়ালে গরু, তুলসীতলায় পিদিম, উঠোনে আলপনা, সাঁঝবেলায় শাঁখ। তখনও সে বংশীর দিকে তাকায় ভালোবাসার ঘোর লাগা চোখে। এসব ভাবতে ভাবতেই আজকের পুঁজি উজাড় করল গোলাপি। এই দেখো, মাত্র ৬৩ টাকা, এতে কি হবে শুনি? অবশ্য আজ রবিবার ছিল, নয় তো এর থেকে অনেক বেশি রোজগার হয় গোলাপির। স্টেশন চত্বরে সে সবচেয়ে সুস্থ আর সবল ভিখারি হওয়ার পরেও ছেঁড়া শাড়ি পরে সারাদিন ভিক্ষা চাইতে চাইতে কোনো কোনো দিন গুনতি ২০০-২৫০ হয়ে যায়। অথচ আজ এই রবিবারগুলোকে দুচক্ষে দেখতে পারে না গোলাপি। অথচ আগে রবিবার তার প্রিয় ছিল, বেশি আমদানি হতো, লোকে আসতো বেশি। না, তার আগে রবিবার তার খারাপ ছিল, যাদবলাল থাকতো বাড়িতে। আর তার আগে আবার রবিবারগুলো ছিল খুব সুন্দর, বাবা সপ্তাহান্তে বাড়ি ফিরত। হাসি পেল গোলাপি। কি আশ্চর্য জীবন! সে যখন সামন্তীতে থাকতো, তখন তার বাবা বাসের ক্লিনার হয়ে সারা হপ্তাহ শহরে থাকার পর রবিবারে বাড়ি আসত। ছোট্ট নয়ন আর তার মা পথ চেয়ে থাকতো তাই রবিবারের জন্য। মা মারা গেল আন্ত্রিকে, আর কিছু বুঝে ওঠার আগেই তার বাবা বিয়ে করল বাতাসিকে। দেখতে শুনতে ভালোই ছিল বাতাসি, শুধু সৎ মা হিসেবে ভালো ছিল না। নয়নকে সহ্যই করতে পারত না। ১৬ বছরের নয়নের বিনা পয়সায় বিয়ে হয়ে গেল ৪০ বছরের যাদবলালের সঙ্গে। বড় ব্যবসায়ী, বিড়ি পাতার ডিলার যাদবলাল
3টে বাচ্চা রেখে স্ত্রীগত হবার পর নেহাত কন্যাদায় থেকে নয়নের বাবাকে উদ্ধার করবার জন্যই এই সমাজ সেবাটা করেছিল। বড় বাড়ি ছিল তার, কাজের লোক, গয়নাগাটি, সারাদিন পায়ের ওপর পা তুলে বসে থাকা। কিন্তু লোকটার রাতের সেবা করতে করতে হাঁপিয়ে উঠত নয়ন। ভয়ে, লজ্জায়, ঘেন্নায়, ক্লান্তিতে, অনীহায়, বিরক্তিতে অবসন্ন শুরু হতো নয়নের প্রত্যেকটা দিন। প্রতিটা দিন যেন ছিল বিভীষিকাময় রাতের প্রতীক্ষা। ওই বাড়িতে নিচের তলার গোডাউনে ম্যাটাডোরে বিড়ি পাতার বান্ডিল পৌঁছে দিত বংশী। বংশী বদন বাগদি। ওর চোখের দিকে তাকিয়ে প্রথম দিনই কেমন শিরশির করে উঠেছিল নয়নের শরীর। যাদবলাল দোকানে থাকলে দুপুরে বংশী আসত গোডাউনে। নিঃশব্দ পায়ে নেমে যেত নয়ন। তার 18 বছরের পৃথিবীতে বংশী তখন হিরো। বংশী গাড়ি চালায়, বাইক চালাতে পারে, বংশী বাঁশি বাজায়, কথাও বলে মনোরম। সুন্দরী মনিবগিন্নিকে কি করে বশে আনা যাবে সেটা সে বিলক্ষণ জানত। গোলাপি নামটা দিয়েছিল ওই বংশী। ও যখন ওই নামে ডাকত তখন নয়নের বুকের ভেতর ঝড় উঠত। বিড়ি পাতার উগ্র গন্ধের মধ্যে বসে সে নিজের মস্তিষ্কেও একটা ঝিম ধরা নেশা অনুভব করত। কখনো গয়না, কখনো টাকা তুলে দিত সে বংশীর চাহিদা মতো। আর কেবলই জিজ্ঞেস করত, কবে নিয়ে যাবে এই নরক থেকে? সেই সময় রবিবারটা বড় বিশ্রী লাগত নয়নের। রবিবার যে নিচে যাওয়া হতো না। বংশীর ছুটি থাকতো আর যাদবলাল থাকতো বাড়িতে। মুস্কোটার সেবা করতে হতো দুপুরেও। অসহ্য। বংশী বলতো, তোকে নিয়ে তো যেখানে সেখানে তুলতে পারি না গোলাপি। এক তো তুই বড় ঘরের বউ, তোর একটা ইজ্জত আছে, আর তার ওপর তুই হলি কি আমার নয়নতারা। চোখ গেলে আর থাকবেটা কি বল? বিলি ব্যবস্থা করতে হবে তো। চাকরি ছেড়ে দেব, ঘর বাড়ি বিরাদরি ছেড়ে যাব, সময় লাগবে না? দেখ, যদি কিছু টাকা দিতে পারিস তো কিছু সুরাহা হয়। অবশেষে এলো সেই বহু প্রতীক্ষিত রাত। বংশীর কথা মতো শুধু গয়না কটা পুঁটুলি করে নিয়ে এক কাপড়ে বাড়ি ছেড়ে বংশীর সঙ্গে সন্ধে 7:30 ট্রেনে উঠেছিল নয়ন। ভিড় ট্রেন, কেউ চিনে ফেলে যদি। ঘোমটা টেনে বসেছিল সে। যাদবলাল ছেলে মেয়েদের নিয়ে আগের পক্ষের শ্যালকের বিয়ের ভোজ খেতে গিয়েছিল। ক্রমে ফাঁকা হয়েছিল ট্রেন। বংশী নয়নের কোমর জড়িয়ে বলেছিল, এখনো দূরে দূরে আছিস কেন গোলাপি? এখন আমিই তো তোর স্বামী। কেন জানি চোখে জল এসেছিল নয়নের। যাদবলাল বা তার ছেলে মেয়ের জন্য নয়, কি জানি কোন এক অজানা আতঙ্কে বারবার কেঁপে উঠেছিল সে। রাত 11টায় নেমেছিল এই স্টেশনে। মশারি শেষ খুঁটটা লাগিয়ে গোলাপি তার বোতলের জলে মুখ ধুল, ঘাড়ে গলায় জল দিল। তারপর আস্তে আস্তে ঢুকে গেল মশারিতে। মুখটা টকটক লাগছে তার। আজ গৌরহরির হোটেলে ছিল পেঁপের তরকারি। পেঁপে খায় না গোলাপি, তাই বাধ্য হয়ে মাংস খেতে হলো। মাংস খেতে আর ভালো লাগে না তার। নিজের পছন্দেই নিরামিষ খায় সে। অনেক অনেক খেয়েছে একসময়। মদ আর মাংস, সেন্ট আর পাউডার, সিনেমা আর বাচ্চা না হওয়ার ওষুধ, হতাশা আর পয়সা, অপমান আর কষ্ট, ঘেন্না আর সহ্য, এসবের মধ্যে প্রায় 27 বছর কেটে গেছে গোলাপির। এখন আর ভাল লাগে না। সে রাতে বংশী তাকে নিয়ে উঠেছিল একটা সস্তার হোটেলে। লক্ষ্মী হোটেলের মালিককে চিনত বংশী। লোকটা যখন নয়নকে দেখে চোখ মেরে বলেছিল, ফার্স্ট ক্লাস, তখনই কেমন ভয় ভয় করেছিল নয়নের। তবু সারা রাতে অজস্র ভালো ভালো কথার মধ্যে যাদবের বউ থেকে বংশীর বউ হয়েছিল সে। সকালে ঘুম চোখে শুনল বংশী ঘর খুঁজতে যাচ্ছে। সারাদিন আর ফিরল না বংশী। পাওয়া গেল না নয়নের গয়নার পুটুলিটাও। কেঁদে কেঁদে চোখ ফুলে ওঠা নয়নের কাছে গৌরী মাসিকে নিয়ে হোটেল মালিক হাজির হল বিকেল বেলায়। বিস্মিত বিস্ফারিত নয়ন শুনেছিল যে ওকে বিক্রি করে দিয়েছে বংশী।
ওর বংশী, ওর প্রাণের দোসর, ওর স্বপ্নের রাজপুত্র, ওর দুঃখের সাথী, আর এক রাতের স্বামী। কাঁদবার অবকাশ দেয়নি কেউ। গৌরীর ভাঙা দোতলা বাড়িতে এসে অল্প দামের মেকআপে ঢাকতে হয়েছিল অশ্রুচিহ্ন। রাত দুটোয় লরি ড্রাইভার বিশন সিং চলে যাবার পর যে রক্ত মাংসের দলাটা পড়েছিল, সেটার পাকাপাকি নাম হল গোলাপি। নাম তো হলো, কিন্তু নয়ন থেকে গোলাপি হওয়া সহজ ছিল না। একে বিশ্বাসঘাতকতার দগদগে ঘা বুকের মধ্যে, আর অন্যদিকে গ্রামীণ সংকোচ। সব ছুঁড়ে ফেলে শহুরে কায়দায় সেজে, দুঢোক গলায় ঢেলে, বুকের আঁচল সরিয়ে, চোখে কটাক্ষ, মুখে একটা অন্যরকম মানে হতে পারে টাইপের হাসি নিয়ে দরজায় দাঁড়ানো অভ্যাস করতে করতে গৌরীর কাছে অনেক ঋণ জমে গিয়েছিল গোলাপির। সেই ঋণ শোধ হতে হতে মহল্লায় তার নাম হয়ে গিয়েছিল। রূপ তো পোড়া কপালে ছিলই, ছলাকলাটাও আয়ত্ত হয়েছিল অবস্থার চাপে। শাঁসালো খদ্দের পেত সে, কিন্তু গোছানো ছিল না কোনোদিন, খাটিয়েও ছিল না। কেমন যেন বাঁচার জন্য বাঁচত সে। মাসের ওই 4-5 দিন তো বটেই, এমনি আরো কতদিন গোলাপি মাথা ধরেছে, গায়ে হাত পায়ে ব্যথা, এই ঘুম আছে চোখে, রোজ ভাল লাগছে না ইত্যাদি বলে দরজা খুলত না তার ইয়ত্তা নেই। গৌরী মাসি বারবার সাবধান করত, ভরা সময় কামিয়ে নে গোলাপি, বয়স কারও বসে থাকে না, পরে চোখে আধার দেখবি, চিরকাল লোক আসবে না তোর কাছে। এসব শুনে ফাঁকা চোখে তাকিয়ে থাকতো গোলাপি। তারপর বলতো, একটা তো পেট, ঠিক চলে যাবে। সবাই টাকা রাখতো পোস্ট অফিসে, ব্যাংকের বই ছিল কত জনের। চামেলি মেয়ে পোষ্য নিল, দোলন তো বাড়ি কিনল, বন্যা মাতাল কয়লাওয়ালা শিবুকে বিয়ে করে ফেলল। যৌনার তো নিজেরই মেয়ে ছিল। সবাই ভেবেছিল ভবিষ্যতের কথা, কিন্তু গোলাপি কেমন যেন উৎসাহ পেত না এসব ভাবার। মাথাটার যেন সুইচ অফ করে দিয়েছিল। একবার খুব শখ হয়েছিল একটা বাচ্চা নেবে, ওষুধ খেলো না কতদিন। তারপর ডাক্তার দিদি দেখে বলল, তোমার তো লাইগেশন হয়ে গেছে গো, তুমি কি নিজে জানো না? হতভম্ব গোলাপি আর একটা বিশ্বাসঘাতকতার সামনে এসে জানতে পেরেছিল যে যাদবলাল ওর বাচ্চা নষ্ট করার নামে ওকে না জানিয়েই ওর অপারেশন করিয়েছিল। আরো কত কি ক্রমে ক্রমে জেনেছে গোলাপি। এই 27 বছরে রোজ সে জেনেছে মানুষ কত কদর্য হতে পারে, কত নির্মম হতে পারে, আর জীবন কত ঘৃণ্য হতে পারে। বেঁচে থাকা কত বড় শাস্তি হতে পারে। এই জীবনের জন্য টাকা জমানোর, এই বেঁচে থাকার জন্য ভবিষ্যৎ গোছানোর, এই প্রাণ ধারণের জন্য সঞ্চয়ের কোনো চরিতার্থতা খুঁজে পায়নি সে। তাই তার 40-এর পর যখন খদ্দের কমতে শুরু করলো, তখন ওপরের বড় ঘর থেকে নিচের ভাঙা ঘরে, তারপর খালের ধারের বস্তিতে, আর তারপর পাকাপাকিভাবে স্টেশনের প্ল্যাটফর্মে এসে গেছে গোলাপি। একটা মেল ট্রেন বেরিয়ে গেল ঝমঝম করে। প্রথম প্রথম খুব ভয় লাগতো গোলাপির, মনে হতো তার বুকের উপর দিয়েই বুঝি চলে গেল ট্রেনটা। এখন ভাবে, আহা, সত্যিই যদি যেত। এত কিছু গেল বুকের ওপর দিয়ে, আর ট্রেনে ভয়? ট্রেনটা গেলে তো জুড়ায় জ্বালা। তখন সে সত্যিই ভিখিরি, কিচ্ছু ছিল না তার। একটা পাতলা চাদরের সুতো, আর একটু দূরে সুতো পা কাটা বামা পদ। দুর্ধর্ষ লোক, ওয়াগন ব্রেকার ছিল, পুলিশের তাড়া খেয়ে পালাতে গিয়ে ডান পাটা কেটে গিয়েছিল। তারপর ক্রমে দলে প্রতিপত্তি কমতে থাকে, অবশেষে এই প্ল্যাটফর্ম। তখনও গোলাপির শরীর সমর্থ, পয়সা দিয়ে লোক আসত না বটে, তবে বিনা পয়সায় পেলে ছাড়ে না। বামাও ছাড়েনি, তবে সে তার ক্রাচ দিয়ে অন্য অনেককে ঠেকিয়েছিল। গোলাপি তার পাশে শুয়ে ট্রেনের আওয়াজে চিৎকার করলে সে বলতো, কিরে খান, কি চেঁচাচ্ছিস কেন? হ্যাঁ, ভয় নেই, অত সহজে মরবি না। গোলাপি উত্তর দিত না, উঠে জল খেত, যেন বেঁচে থাকাটা প্রমাণ করে দেখতে চাইত। তখনও গোলাপির শরীরে এতটাই চেকনাই ছিল যে সে ভিক্ষা প্রায় পেত না। বামাপদ ছাড়াও অন্নপূর্ণা হিন্দু হোটেলের কাতুবাবু, চুল্লুর ঠেকের সৈফুল,
সাতটার আড্ডার রঙ্গু কিংবা প্রাক্তন পকেটমার সুলেমান, ওরা সকলেই খেতে পড়তে দিত গোলাপিকে। সেই পারিশ্রমিক উসুল করত অবশ্যই। গোলাপি ওদের সেবা করতে করতে একসময় বুড়ি হয়ে গেল, আর ভিক্ষাও পেতে লাগলো। হয়তো দুবারই কাজ করলে হয়, হয়তো অন্য কিছু করা যায়। একবার এক এনজিওর থেকে একটা ছাঁটা চুলের দিদিমণি এসে অনেক বুঝিয়েছিল তাকে, অনেক ভালো ভালো কথা। স্বয়ম্বর গোষ্ঠীতে কাজ করতে বলেছিল তাকে। ওমা, সে তো রাজকন্যাদের হতো স্বয়ম্বর। দিদিমণি বলেছিল সেটা নয়, এটার মানে নিজের পায়ে দাঁড়ানো। শোনো কথা, গোলাপি কি এতদিন অন্যের পায়ে দাঁড়িয়ে আছে নাকি? হ্যাঁ। আর একবার এক সাহেব এসে নিয়ে যেতে চেয়েছিল, তার কথা এক বর্ণও বোঝেনি গোলাপি। বামা বলেছিল তোকে বড়ি দেওয়া, পাঁপড় বেলা এইসব শেখাবে বলছে। আর একবার গভর্নমেন্টের লোক এসে কোথায় যেন কোন নারী নিকেতনে নিতে চেয়েছিল। হারামজাদার দল! যখন ভরা শরীর নিয়ে গোলাপি রোজ প্রার্থনা করত, আমাকে এই নরক থেকে উদ্ধার করো ঈশ্বর, তখন কোথায় ছিলি তোরা? হ্যাঁ, এখন এই পোড়া বাঁশটাকে নিয়ে কত আদিক্ষেতা। গোলাপি ওদের সব কথা শুনত, কত ভালো ভালো কথা, সম্মান, মর্যাদা, এইসব শব্দ বলতো ওরা। গোলাপি কতক বুঝতো, কতক বুঝতো না। সে তাকিয়ে তাকিয়ে দেখত আর ভাবত, এই লোকগুলো সব ফর্সা জামা পরা। এদের কেউ যাদবলাল, কেউ বংশী, কেউ বিশন সিং, কেউ হর্ষাতলাল কেজরিওয়াল যে সিগারেটের ছ্যাঁকা দিত ওর বুকে, কেউ নন্দদুলাল ঘোষ নেতা, চাবুক মারত পিঠে, কেউ মোহাম্মদ হাসেম ঘুমিয়ে পড়ার জন্য পেটে লাথি মেরেছিল। গোলাপি ভাবতে, এই লোকগুলোর চাকরি পরোপকার, আর বাড়ি ফিরে এরা এক একটা নিজের সুখ বুঝতে চাওয়া মানুষ। ভাবতে ভাবতে প্ল্যাটফর্মের শেষে বকুল গাছটার নিচে বসত গোলাপি। মনে মনে বলতো, কি হবে তার মাথার উপর ছাদ, কি হবে তার সম্মান, কি হবে নিশ্চিন্ত খাবার, এসব না হলেই বা কি মহাভারত অশুদ্ধ হবে তার। নিজের চেনা ছক ভেঙে আবার কারো কথায়, আবার কারো হাত ধরে কিছুতেই বেরোবে না গোলাপি, এই জন্মে আর না, আর না। পাশ ফিরে শুলো সে। গোঁ গোঁ আওয়াজ করছে বামাপদ, বুকে সর্দি জমেছে বুড়োটার। কাল স্কুল মাঠের পাশে হোমিও ডাক্তারের কাছ থেকে ওষুধ আনতে হবে। মরেও না। মুখে বললেও গোলাপি জানে এতকাল পাশাপাশি থেকে থেকে এমন হয়েছে যে রাগ, দুঃখ, ঘেন্না সবের পরেও বামা মরলে হয়তো সে কেঁদেই ফেলবে খানিক। তবু এখন বিরক্তিতে মুখ কোচকালো গোলাপি। বামার বুকে হাত দিয়ে ঘষে জল খাইয়ে বিছানায় ফিরে এলো। কে জানে কেন আজ ঘুম আসছে না তার। এপাশ ওপাশ করে কাটালো রাত। ভোর 4টের সময় উঠে মাঠে গিয়েছিল সে। ফিরে এসে টিউবওয়েলে জল ভরছিল। একটা ক্ষীণ কান্নার আওয়াজে কেঁপে উঠল তার শরীর। বিড়ালে বাচ্চা দিয়েছে নাকি? গায়ে জল ঢালতে ঢালতে ভাবল গোলাপি, এখনো বেলা হলে লোকের সামনে নাইতে পারে না, তাই রাত থাকতে থাকতে উঠে স্নান সারতে হয় তাকে। আজ আবার সোমবার, লোকজন বেশি হবে ভোর থেকেই। পায়ে সাবান ঘষতে ঘষতে কান পেতে কান্নাটা শুনল গোলাপি। না, বেড়াল নয়, এর কান্নার জোর আরো অনেক বেশি। শুকনো কাপড়টা গায়ে দিয়েই আবছা ভোরের আলোয় শব্দের দিকে ছুটল গোলাপি। বেশ কিছুক্ষণ খোঁজার পর প্ল্যাটফর্মের ঢালুর শেষে ঝোপের মধ্যে পেল এক দেব শিশুকে। দেখো কাণ্ড, এমন জায়গায় ফেলে কেউ, সাপে কামড়াবে যে, নিদেন পিঁপড়েও তো নাকি মরবার জন্যই ফেলে গিয়েছে। অবাক হয়ে দেখল গোলাপি, তার যৌবন বেলার মতো গায়ের রং। ভদ্রলোকের বাচ্চা বলেই তো মনে হচ্ছে। হায় মা, এত চিল্লাচ্ছে, গলাটা ভেঙে গেছে। খিদে পেয়েছে নিশ্চয়ই। ভোর 5টায় বাদলের চায়ের দোকান খুলবে, তখন কি দুধ পাওয়া যাবে? এই মা গো, ওই দুধ এতটুকু বাচ্চাকে দেবে কি করে? কি হবে এখন? জীবনে প্রথম এক আশ্চর্য চিন্তায় আর ভালো লাগায় ভরে গেল গোলাপির ভোর। বাচ্চাটাকে বুকের মধ্যে আঁকড়ে সে ভাবল, তা বললে তো চলবে না, দুধ জোগাড় করতেই হবে। 6 মাস বয়স কুড়ানির। বামাপদর ভিক্ষাসনের পাশে শোয়ানো থাকে সে।
উঠে বসার প্রবল চেষ্টা তার। উপুর হয় মুহুর্মুহু, পরনে ছিটের ফ্রক। স্টেশনবাবুর দেওয়া রূপোরবালা নেড়ে নেড়ে সে দুটো নরম মুঠি তুলে আকাশে বিধাতার বিরুদ্ধে অভিযোগ জানায়। গোলাপি এখন রেল কোয়ার্টার আর গেরস্থ বাড়ি নিয়ে 4 বাড়িতে কাজ করে। বামা আগলায় কুড়ানিকে, ফালতু মাঝে মাঝে কাগজ কোড়ানো ছেড়ে কোলে করে ঘোরায়। সাগর কাগজের হকারি করতে যাওয়ার আগেই ঘোষের কাছ থেকে ভালো দুধ নিয়ে আসে। জাল দিয়ে ঝিনুকে করে খাওয়ায় গোলাপি। ইঁট পেতে প্ল্যাটফর্মের শেষ প্রান্তে উনুন ধরায় সে, ফুটিয়ে নেয় বাটি, সাবান, বিজ্ঞাপনের সাবানে হাতও ধুয়ে নেয়। কাজ সেরে হোটেলে খেয়ে বামার খাবার নিয়ে ফেরে গোলাপি। তারপর পরম যত্নে স্নান করায় মেয়েকে। নাকি নাতনি, এই বয়সে আর মেয়ে হতো কি? কোলে শুইয়ে চাপড় মারে। 2 দিন বাদে ভাত খাবে মেয়েটা, ওকে তো আর হোটেলের ভাত দেওয়া যাবে না। ভাবতে থাকে সে, একটা তোলা উনুন নেবে নাকি। বামা বিড়ি ধরায়, তারপর কুড়ানির মুখের দিকে তাকিয়ে ফেলে দেয় বিড়ি। বলে, এই মাগি, ওর মুখ থেকে আঙুলটা ছাড়া। গোলাপি ভুরু কুচকে বলে, ওর সামনে নোংরা নোংরা কথা বলো কেন? জানো না যা শুনবে তাই শিখবে। বিকালে গোলাপি মেয়েকে সাজিয়ে তুলে দেয় আব্দুলের হাতে। সারাদিন ভ্যান চালিয়ে ক্লান্ত আব্দুল কুড়ানিকে নিয়ে ঘুরতে যায়। গোলাপি কাজ সেরে বামার আর নিজের চায়ের গ্লাস নিয়ে ফেরে। শোনে, এইবার বছরে প্রথম বামা তাকে নাম ধরে ডেকে বলছে, ঘুমিয়ে গেল রে গোলাপি, এখন ঘুমুলে রাতে জ্বালাবে। স্টেশনের জমাদার বলে, আমাকে টুকুন দাও না জেঠিমা, আজ সারাদিন রাজকন্যার সাথে দেখাই হয়নি। গোলাপি মেয়েকে সযত্নে শোয়াতে শোয়াতে বলে, এখনই ঘুমলো, এখন না পরে নিস। সেদিন রাতে হঠাৎ গোলাপি তার শরীরে একটা ভারী হাতের স্পর্শ পেয়ে উঠে বসল। কি হয়েছে? বামা চাপা গলায় বলে, ভয় পাস না, ভয় পাস না, আমি। গোলাপি অবাক হল। বৈশাখে 57 হয়েছে তার, বামার বোধহয় 60-62। অনেকদিন প্রয়োজন ফুরিয়েছে দুজনেরই। আজ হঠাৎ বামা মশারির বাইরে গোলাপির গায়ে ঠেস দিয়ে বসল। বলল, মেয়ে বড় হলে কি এইখানে শেয়াল কুকুরের মাঝে ফেলে রাখবি? বলি কি, বস্তিতে ঘর দেখ, আমি সকালে ঘরে থাকবো, তুই কাজ করবি, বিকেলে এনে বসিয়ে দিবি স্টেশনে, রাইতে নিয়ে যাবি, পারবি না? গোলাপি কেমন ঘোরের মধ্যে বলল, ঘর? 1 যুগ সে আকাশের নিচে, তার আগেও কি কখনো কোনো ঘর ছিল তার? ঘর শব্দটাই তার কাছে অলিক। বামা বললে, ওকে স্কুলে পড়াবি না? বই খাতাগুলো রাখবে কোথায় শুনি? যেন এটাই গৃহহীন জীবনের একমাত্র সমস্যা। গোলাপি দীর্ঘশ্বাস ফেলে বলল, শুয়ে পড়ো গা, আর বকো না, সকালবেলায় কথা হবে। বামা চলে গেল। গোলাপির ঘুম এলো না, ছটফট করল সে। স্টেশনের ধার ঘেঁষে নবীন পালের বস্তিতে একটা ঘর নিয়েছে গোলাপি। 400 টাকা ভাড়া। আর একবারই কাজ নিতে হয়েছে তাকে, খুব খাটনি তার। ঘরেও এখন রাঁধতে হয়, অনেক দিনের অনভ্যাসের পর। কুড়ানির জন্যে কুকার কিনে দিয়েছে বামা, স্টোভে রান্না করে গোলাপি। রোজ 1 টুকরো টাটকা মাছ দেন হোটেলের কাতু ঘোষ, গোলাপির সঙ্গে অনেক গোলাপি রাতের স্মৃতি মনে রেখে। বামা এখন কাঁচা জামা পরে, বিড়ি ছেড়েছে, ও নেশাও করে না, কথাও বলে মোটামুটি ভালো ভাষায়। অসময়ে কুড়ানির ফোঁড়া উঠেছিল অনেকগুলো, খুব কাঁদছিল। ওকে মণ্ডল ডাক্তারকে দেখিয়ে ফেরার সময় স্টেশনে একটা লোককে দেখে থমকে গেল গোলাপি। লোকটা বংশী। শরীর ভেঙেছে, মাথার চুল কাঁচা পাকা, গাল তোবড়ানো, চোখের কোলে ভাঁজ, কিন্তু চাউনিটা সেই একই রকম ধূর্ত। সঙ্গে একটা জড়সড় মেয়ে, পরম বিশ্বাসে চলেছে পিছু পিছু। এখন মেয়েগুলো কিসের টানে আসে? অবাক হয়ে ভাবল গোলাপি। তার ইচ্ছে করল ছুটে গিয়ে বংশীর বুকটা ফালা ফালা করে দিতে, ইচ্ছে করছিল ওকে চাবুক মারতে, ইচ্ছে করছিল ওর গলাটা টিপে। স্পঞ্জের টিয়া পাখি বিক্রি করছিল একটা লোক।
কুরানি কোল থেকে ঝাঁপ দিতে চাইল সেদিকে। বংশীকে ছেড়ে টিয়া দেখতে আসতে হলো গোলাপিকে। ট্যাঁ ট্যাঁ আওয়াজ করা পাখিটা হাতে পাওয়ার পর কুরানির স্বর্গীয় হাসিতে সে ভুলে গেল বংশীর মুখ, ভুলে গেল ৩৫ বছর আগলে রাখা বিশ্বাসঘাতকতার জ্বালা। ঘরে ফিরে সে ভাবতে বসল, শীত আসছে, কুরানির গরম জামার কি হবে? ভাবতে ভাবতে মেয়ের জন্য পেঁপে আলু দিয়ে মাছের ঝোল বসালো সে। তারা নিজেরাও ওই খাবে। বংশীর মুখ হারিয়ে গেল কুরানির আলোময় আস্বাদনের ভিড়ে। কুরানি এখন বসতে পারে। তাদের নরবরে কাঁচা কাঠের চৌকিতে বসে দু দাঁতের হাসিতে সে আলো করে রাখে ঘর। গোলাপিকে সে মাঝে মাঝে মা ডাকে, আর বামাকে বলে বা 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 বা। গোলাপির খুব দুঃখ হয়। বামাকে বেশি ডাকে বলে নয়, তার কেবলই মনে হয় কেন সে কিছু টাকা জমিয়ে রাখল না, তাহলে কুরানিকে কত যত্নে মানুষ করতে পারত। বামা হাসে, বলে, পাগলি, সে টাকা তোর থাকতো না কি আর দিন? হয়তো তাই, থাকতো না সেসব। তবু আফসোস হয় গোলাপির। বামা শুধু ভিক্ষা করে না, লটারির টিকিটও বিক্রি করে ক্রাচ নিয়ে ঘুরে ঘুরে। আর ফেরার সময় কোনোদিন জামা, কোনোদিন পুতুল, কোনোদিন বল, একবার তো একজোড়া রূপোর মলই কিনে নিয়ে এলো। কুরানির ভাত খাওয়ার দিন গোলাপি খাইয়েছে জনাকুড়িকে, এই স্টেশনের সব্বাই। ফালতু ভাত দিল মুখে। লাল চেলি পরে কি ফুটফুটে লাগছিল মেয়েটাকে। গোলাপির চোখে জল এসে যাচ্ছিল। গৌরী মাসির তত্ত্বাবধানে একবার গান শিখেছিল সে। মাস্টার ছিল মোহনবাবু। একটা গানের মানে বুঝিয়ে দিয়েছিল সে গোলাপিকে। সেই গানটা খালি মনে হচ্ছিল গোলাপির। ম্লান লোকে ফুটলি কেনে গোলক চাপার ফুল, ম্লান লোকে ফুটলি কেনে গোলক চাপার ফুল, ভূষণ হীনা বন দেবী কার হবি তুই তুল। রাতে ঘুমন্ত মেয়ের মুখের দিকে তাকিয়ে মামা বললে, তুই যেন কি কুড়িয়ে পেলি বলেই কুরানি? আর কোনো নাম হতো না? একটা ভালো নাম রাখ কেনে। গোলাপি বলল, রাখবো রাখবো তো। এইবার ঠিক করেছি টিকে দিতে গিয়েই নাম বদলাবো। ওর নাম রাখবো তপস্যা, আমার তপস্যা। বহুকাল আগের শুকিয়ে যাওয়া চোখের জল কোন পাথর ভেঙে ঝরে পড়ল। মেয়ের গালে ভেজা গাল ঠেকিয়ে গোলাপি নিজের মনেই যেন বলে চলল, আমার তপস্যা, আমার তপস্যা। কুরানিকে নাম দেবে গোলাপি, নাম দেবে, সব দেবে। কুরানি যে তাকে ঘর দিয়েছে, নিজের ঘর, নিজের মানুষ। এখন সে আর সৎ মায়ের মেয়ে নয়, যাদবের খেলনা নয়, বংশীর ব্যাংক নয়, ফেলে দেওয়া বেশ্যা নয়, স্টেশনের ভিখারি নয়। সে এখন মা, মা, কুরানি তপস্যার মা।